সফররত কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা, 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই। মানবাধিকার লঙ্ঘনে জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাস্তি দিতে ব্যবস্থা নেয়নি সরকার, যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন। কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করেই উপজেলা নির্বাচনে প্রার্থী মন্ত্রী এমপি স্বজনেরা, অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান কাদেরের। খরতাপে পুড়ছে দেশ, 2-1 দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য নামাজ ও প্রার্থনা। এবং হামলিয়া বন্দরে পণ্য খালাস করছে এমভি আব্দুল্লাহ, 23 নাবিক সুস্থ, শিগগিরই দেশে ফেরানোর চেষ্টা চলছে, জানালো বাংলাদেশ দূতাবাস। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। কাতারের আমিরের সফরের দ্বিতীয় দিনে আজ ঢাকা দোহা 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। সকাল 11:30টার কিছু পরে নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্তে বৈঠকে বসেন দুই নেতা। মঙ্গলবার সকাল 10টার কিছু পরে গণভবনে পৌঁছান সফররত কাতারের আমির। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আরও পরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ তামিম। পরে সন্ধ্যায় দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। এর আগে সোমবার কাতার এয়ারের বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গেল বছরের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশে বাধা ও মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধের মতো বিষয় উঠে এসেছে। আরও জানাচ্ছেন লুৎফর কবির। 2023 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার প্রকাশিত মানবাধিকার চর্চা বিষয়ক বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন তুলে ধরা হয়েছে। 80 পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার অবনতি থেকে সাংবাদিকদের উপর গুম খুনের বিষয়টি সামনে এসেছে। সরকার বা তাদের এজেন্টদের দ্বারা বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে, যেখানে অভিযুক্ত কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে সরকার গ্রহণযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়। এদিকে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে কথিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের 12টি প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ক্রসফায়ার জনিত হত্যাকাণ্ড। একই সময়ে 32 জনকে জোরপূর্বক গুম করা হয়েছে, এই বিষয়টিও সামনে আনা হয়েছে। পররাষ্ট্র দপ্তর বলছে, এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায়মুক্তির বিষয়টি উদ্বেগজনক। রাজনৈতিক বন্দীদের উপর দমনপীড়ন, অন্যায়ভাবে বন্দির বিষয়টিকে মাত্রাতিরিক্ত বলা হয়েছে প্রতিবেদনে। বিরোধী দলের নেতাদের রাজনৈতিক সমাবেশে প্রতিনিয়ত বাধার শিকার হচ্ছে বলেও উঠে এসেছে। এদিকে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য মাত্রায় সীমাবদ্ধতা রয়েছে। হয়রানি ও প্রতিহিংসামূলক পদক্ষেপের ভয়ে সংবাদকর্মীরা ও ব্লগাররা সরকারের সমালোচনার ক্ষেত্রে চাপে রয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে এসেছে। উদাহরণ হিসেবে সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনাটি সামনে এনেছে যুক্তরাষ্ট্র। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করেই নির্বাচনে থেকে গেলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা। এতে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মন্ত্রী এমপি স্বজনদের প্রভাব থাকবে অনেকটা স্পষ্ট। দলের সিদ্ধান্ত অমান্য করা দুঃখজনক উল্লেখ করে কেন্দ্রীয় নেতারা বলছেন, 30 এপ্রিলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 4 ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন হবে আগামী 8ই মে। 150 উপজেলার এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। অন্যান্যবার দলীয় প্রতীক দিলেও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দলীয় প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলীয় প্রতীকবিহীন হয় শুরু থেকে প্রভাব বিস্তার শুরু করেছেন মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতার আত্মীয় স্বজনেরা। মনোনয়ন জমা থেকে শুরু করে নির্বাচনী প্রচারণায় একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হন দলীয় হাইকমান্ড। নির্দেশ দেন মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দলীয় নির্দেশনা অমান্য করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় সবাই। এরই মধ্যে নোয়াখালী 6 আসনে এমপি মোহাম্মদ আলীর পুত্র আশিক আলী অমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন। দলের হাইকমান্ডের নির্দেশ অমান্যকে দুঃখজনক বলছেন কেন্দ্রীয় নেতারা। জানান, ওয়ার্কিং কমিটির সভায় আসছে কঠোর সিদ্ধান্ত। যদি না মানে আমি শুধু এইটুকু বলবো যে এটা দুঃখজনক। আজকে যদি প্রত্যাহার না করে তাহলে আমি শুধু এইটুকু বলবো যে এটা দুঃখজনক। এটা মাননীয় সংসদ সদস্য, মন্ত্রী, ইভেন কি আমি এস.এম. কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমার কাছ থেকেও এটা প্রত্যাশা হওয়া উচিত না। মাননীয় নেত্রী এই দেশের জন্য যা করেন, দলের জন্য যা করেন, একমাত্র শেখ হাসিনা দলকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন। 30 তারিখে সেন্ট্রাল কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির মিটিং হবে। সেই মিটিং আলোচনা করে যে সিদ্ধান্ত হবে সেইটাই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। অমান্যকারী তালিকা তৈরি করে দলীয় প্রতিনিধিদের কাছে জমা দিবেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটি অপশক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জনগণের এই সাফল্য সংগ্রামের বিপরীতে দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। চিহ্নিত এই অপশক্তি বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনগণের ভোটাধিকারকে নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। এদিকে উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্তের পরও ভোটে লড়তে মাঠে আছেন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত অর্ধশত নেতা। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তবে পদধারী কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে দাবি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। সাইফুর রিপনের রিপোর্ট। 8 মে থেকে শুরু হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির সাবেক ও বর্তমান পদে থাকা প্রায় অর্ধশত স্থানীয় নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলীয় সিদ্ধান্তে অনেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারও করেছেন। তবে মনোনয়নপত্র সংগ্রহ করা স্থানীয় নেতাদের 30 জনের বেশি এখনো নির্বাচনে অংশ নিতে নিজেদের সিদ্ধান্তে অনড়। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নির্বাচনে আগ্রহী নেতাদের কেউ। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, কেউ হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এই শীর্ষ নেতৃত্ব সারা দেশে এবং ইউনিয়ন, থানা, জেলা লেভেলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে। সবাই একই সুরে বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। দলে যারা আছে তার মধ্যে যদি কেউ আমাদের দলের নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং একেবারে সাধারণ সদস্যের পদ থেকে তাদের সমস্ত পদ থেকে দল থেকে অব্যাহতি দেওয়া হবে এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর নির্বাচনে আগ্রহীদের অনেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত নয় দাবি করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মিডিয়ার তৈরি, এটা কিছু পত্রিকার তৈরি। বাংলাদেশে এমন কোনো নেতা নাই যার পদবি অনেক বড় তারা নির্বাচন অংশগ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে যার পদবি নাই সে কোনো তারিখ বহিষ্কার করার দরকার নেই, যেহেতু তার পদ নাই, পদবি নেই। আমরা সাফ জবাব দিয়ে দিয়েছি, যতদিন এই সরকার থাকবে ততদিন কোনো নির্বাচন নয়। উপজেলা নির্বাচনে সোমবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আর মঙ্গলবার হবে প্রতীক বরাদ্দ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
বৈশাখের খরতাপে পুড়ছে দেশ জুড়ে জারি রয়েছে 3 দিনের হিট অ্যালার্ট। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জেলার মানুষ। খুলনা এবং রাজশাহী বিভাগে বাড়ছে গরমের তীব্রতা। বেশিরভাগ জেলাতেই গড় তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। আগামী কয়েকদিনে 2 বিভাগে নেই বৃষ্টির কোনো ধরনের পূর্বাভাস। তবে সিলেট বিভাগে 4 জেলায় বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চব্বিশ ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 3টা জেলাতে। সেটা ছিল আপনার খুলনা, যশোর এবং চুয়াডাঙ্গা 40.6 ডিগ্রি। তো এখন যে অবস্থা আছে এটা অব্যাহত থাকবে। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এই মাস ব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে। আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে আবহাওয়া অফিস কি বলছে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। যে তীব্র তাপদাহের রাজধানী সহ সারা দেশের অবস্থায় খুবই বাজে এবং তাপমাত্রা কিন্তু একের পর এক রেকর্ড করছে, অর্থাৎ প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে এবং আবহাওয়া অফিস থেকে কোনো স্বস্তির খবর নেই। তারা যেটা বলার চেষ্টা করছেন যে আগামী কয়েকদিনে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যে তাপমাত্রা বিরাজ করছে এটি মূলত চলমানই থাকবে। আপনি দেখতে পাচ্ছেন যে বিশেষ প্রয়োজনের ছাড়া মানুষ মূলত বের হচ্ছে পারছে না। এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এসে আছি, যে এলাকাটাতে একসময় প্রচুর পরিমাণে মানুষ থাকতো এই এলাকায় কিন্তু এখন সেই পরিমাণ মানুষ দেখা যাচ্ছে না। অর্থাৎ এই যে সময়টা ব্যস্ততম এই জায়গাটা এখন অনেক কম মানুষ, প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। যারাও বের হয়েছেন তারাও কাজের ফাঁকে যেখানে একটু স্বস্তি অর্থাৎ গাছ বা ছায়া দেখছেন সেখানে তারা বসে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন। আপনি জানেন যে তীব্র গরমের কারণে এরই মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় কিন্তু সেই অর্থে মানুষও নেই, একই সাথে শিক্ষার্থীরাও নেই। শিক্ষার্থীরা যারা আছেন তারাও প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না, যার ফলে এই অঞ্চলটি ফাঁকা হয়েছে। আপনি জানেন যে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলার চেষ্টা করছেন যে তারা খুবই কষ্টে আছেন, কিন্তু পরিবার পরিজনের জন্য তাদেরকে বের হতে হয়েছে, কিন্তু বের হয়েও তারা বিপাকে পড়ছেন। যাত্রী যেরকম নাই, একই সাথে কিন্তু অনেক ক্ষেত্রে যাত্রী না থাকার কারণে কিন্তু তাদেরকে আগে যে ভাড়া ছিল সেই তার চেয়ে কম ভাড়ায় কিন্তু তাদেরকে যেতে হচ্ছে শুধুমাত্র নিজের জীবিকার তাগিদে। এই জন্য তারা বের হয়েছেন। তারা এই যে মানুষের এক ধরনের ভূখান্তি তীব্র গরমকে কেন্দ্র করে, আপনি জানেন যে এপ্রিল মাস এমনিতে উষ্ণতম এবং বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কিন্তু বাংলাদেশ মোকাবেলা করছে। আপনি জানেন এই বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোর জেলায়, সেখানে 42.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা বাংলাদেশের বলা হচ্ছে যে প্রায় যে পরিমাণ বেশি তাপমাত্রা বাংলাদেশে তার মধ্যে অন্যতম। আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে 1975 সালে 45.1 ডিগ্রি সেলসিয়াস। এই বছর গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশে এই বছর সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়েছে, যার ফলে কিন্তু মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই তাপমাত্রার একটা বড় কারণ আবহাওয়াবিদরা বলেছেন যে রাজধানী ঢাকায় নগরায়ণ গড়ে তোলার সাথে সাথে কিন্তু গাছপালা কাটা হচ্ছে। এই গাছপালা কাটার কারণে কিন্তু পরিবেশের বিরূপ প্রভাব পড়ছে এবং এতে করেই মূলত আপনার গ্রীষ্মকালটা বেশি দীর্ঘায়িত হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা একসময় শুনতাম প্রচুর হচ্ছে গরম পড়তে, কিন্তু আমরা আবহাওয়ার উল্টো পরিস্থিতি দেখছি। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা এখন বৃষ্টি দেখছি। বাংলাদেশের মতো 6 ঋতুর দেশগুলোতে কিন্তু এখন প্রচণ্ড গরম দেখা যাচ্ছে এবং গরমকাল কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। এতে করে আপনার পরিবেশের উপর যেমন বিরূপ প্রভাব পড়ছে, খেটে খাওয়া মানুষের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই জন্য আবহাওয়া অফিস বলেছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছেন যে সাধারণ মানুষ যারা জীবিকার তাগিদে বের হচ্ছে তারা যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেগুলো মেনে চলার চেষ্টা করে। তীব্র গরমের কারণে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু আপনার এই ডাব বা হচ্ছে যে রাস্তার পাশে যে শরবতগুলো পাওয়া যায় এই শরবতগুলোর উপর তারা হচ্ছে নির্ভরশীল হচ্ছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা বলেছেন যে এই শরবতগুলো আসলে বিশুদ্ধ কিনা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঝুঁকি কিনা সেগুলো কিন্তু তাদেরকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ বিশুদ্ধ পানি পান করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন একজন মানুষকে গড়ে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি পান করার কথা বলেছেন এবং যারাই বের হচ্ছেন তারা যেন সতর্ক থাকে এবং সবাইকে সতর্ক থাকারই তারা বিশেষ তাগিদ দিয়েছেন এবং যারা বের হচ্ছেন তারা যেন ছাতা এবং বিভিন্ন যে জিনিসগুলো গরম থেকে রক্ষা করে সেগুলো নিয়ে যেন বের হয়। এবং সবার জন্য আবহাওয়া অফিসের যে বার্তা, আগামী কয়েকদিনের বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও সিলেট বিভাগে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু বাকি যে 7 বিভাগ আছে সেই অর্থে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। তবে সবারই একটা আশায় আছেন যে কখন সেই স্বস্তির বৃষ্টি আসবে, তাদেরকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। ওরিন, এই ছিল রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে তাপমাত্রার সর্বশেষ তথ্য। ওরিন। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের আবহাওয়া পরিস্থিতি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
সারা দেশে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবনে। রাতে তাপমাত্রা কিছুটা কমলেও কাটছে না ভ্যাপসা গরম। শুধু মানুষই নয়, এতে নাকাল প্রাণীকুলো। টানা খরায় পুড়ে যাচ্ছে ক্ষেতের ফসল। এমন অবস্থায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রত্যাশায় খোলা আকাশের নিচে ইস্তিগফার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। খায়রুজ্জামান সেতু, শেখ সোহান ও নাহিদ হাসান তিতাসের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন টুম্পা আফরোজ। সপ্তাহখানেক ধরেই তীব্র দাবদাহে পুড়ছে দেশ। তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 থেকে 42 ডিগ্রিতে। ভ্যাপসা গরমে নাভিশ্বাস জনজীবনে। এ অবস্থায় দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকারের নামাজ আদায় করছেন মুসল্লিরা। চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ অবস্থায় মঙ্গলবার চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে ইস্তিসকারের নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। আল্লাহর কাছে গরমের তীব্রতা থেকে বাঁচতে চলে মুনাজাত। অনাবৃষ্টির সময় সাহাবীদেরকে নিয়ে মাঠে যেয়ে একটা দিনহীন পোশাক পরিহিত অবস্থায় এবং অত্যন্ত দিল মনকে নরম করে ইস্তেগফার পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে তিনি বৃষ্টির জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা বৃষ্টি দান করেছেন। তাপমাত্রা পড়ছে, এটা অসহনীয় একটা অবস্থা। তা আমরা পুরো চুয়াডাঙ্গাবাসীর জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করার উদ্দেশ্যেই আমাদের আজকে এই নামাজ। সকল প্রাণীকুল আজকে কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা দোয়া করেছি আল্লাহ যেন শান্তির বৃষ্টি দান করে। আমরা যেহেতু মুসলিম ধর্মাবলম্বী, তাই আল্লাহর কাছে আমরা ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে আমরা আল্লাহর প্রাণা প্রার্থনা করলাম আল্লাহ দ্রুত আবার যদি বৃষ্টি দেয়। বাগেরহাটের মোরেলগঞ্জের আজিজিয়া স্কুল মাঠে ইস্তিসকারের এই নামাজে অংশ নেন 5 শতাধিক মানুষ। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী। কুষ্টিয়ার কুমারখালীর খড়িলার বিলে খোলা আকাশের নিচেও বৃষ্টির আশায় নামাজ আদায় করা হয়েছে। এতে প্রায় 3 শতাধিক মানুষ অংশ নেন। রসুলের পানি হিসাবে আমরা এখানে আসছি। আমি এখানে আসছিলাম আল্লাহর রহমতের বৃষ্টির আশায়। আল্লাহর কাছে কাগজি মানিতে করে আল্লাহর রহমতের পানি যদি আল্লাহর রহমত করে, তার রহমতের আশায় এখানে আমরা এছাড়া খুলনা, পিরোজপুর সহ আরো দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আবহাওয়ার সবশেষ পরিস্থিতি আমাদের একটু জানাবেন। অরিন, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সারা দেশের মতন গাজীপুরেও কিন্তু আপনার তাপদ্রহে কিন্তু আপনার মানুষ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে এবং সারা দেশের মতো গাজীপুরেও কিন্তু সাধারণ যে মানুষ সেটা কিন্তু আমি যে গুরুত্বপূর্ণ একটি রাস্তায় দাঁড়িয়ে আছি, রাজবাড়ী সড়ক, এখানে কিন্তু সকাল থেকেই আমরা লোক সমাগম কম দেখছি। অর্থাৎ এই তাপদাহের কারণে কিন্তু ঘর থেকে সাধারণ মানুষও বেরোচ্ছেন না। তো এখানে কিন্তু আপনি জানেন যে ইতিমধ্যে গাজীপুরে কিন্তু একজন মানুষ হিট স্ট্রোক করে মারা গেছেন এবং আজকে সকালে কিন্তু ফজর আলী নামে এক বয়স্ক লোক হঠাৎ করে হাঁটার পথে কিন্তু পড়ে যেয়ে কিন্তু সে সেন্স হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে কিন্তু তাকে মাথায় পানি দিয়ে কিন্তু তাকে সুস্থ করা হয়েছে। তো আমরা এইরকম কিন্তু গাজীপুরের বিভিন্ন জায়গায় হঠাৎ করে তাপদাহের কারণে কিন্তু বেড়ে গেছে এবং সাধারণ মানুষ তৃষ্ণা মিটার জন্য বিভিন্ন দোকানে এবং যাই পাচ্ছেন ডাব এবং ফল ফ্রুট এবং সাধারণ যে পানি রয়েছে সেই পানির প্রতি কিন্তু মানুষ আকৃষ্ট হচ্ছেন এবং আইসক্রিমের দোকানও কিন্তু ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং আমি যদি একটু দেখাতে চাই যে বাজার এলাকাগুলোতে যে অবস্থা রয়েছে, তো সেখানে কিন্তু আপনারা দেখেছি সাধারণ মানুষ কিন্তু আপনার বিভিন্ন কোমল পানীয় এবং ঠান্ডা পানি এবং শরবতের কিন্তু মানুষ খাচ্ছেন এবং যে দোকানগুলোতে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অরিন, আমি যদি আপনাকে দেখাতে চাই যে সাধারণ যে স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আপনার বিভিন্ন খোলা বাজারে যাই কিছু রয়েছেন সেটা দিয়ে কিন্তু তৃষ্ণা মিটাচ্ছেন। আপনি জানেন যে গাজীপুরে কিন্তু ইতিমধ্যেই একজন লোক হিট স্ট্রোকে মারা গেছেন এবং আজকে কিন্তু একজন লোক আহত হয়েছেন হিট স্ট্রোকে। আহত হওয়ার পর কিন্তু তাকে উদ্ধার করে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তো এইভাবেই কিন্তু মানুষ এবং আস্তে আস্তে কিন্তু মহাসড়কগুলোতে কিন্তু সাধারণ মানুষের যে ব্যস্ত সময় পার করতো সেটা কিন্তু আস্তে আস্তে এই তীব্র গরমের কারণে কিন্তু সেটা মানুষ রাস্তায় বের হচ্ছেন না। তো এখানে কিন্তু আমি যে ব্যস্ত একটি জায়গায় এখানে কিন্তু দীর্ঘ সময় যানজট লেগেই থাকে। এখানে কিন্তু আপনার দেখছেন যে মানুষ কিন্তু শূন্য হয়ে আছে। তো পাশাপাশি বিভিন্ন সড়কগুলোতে কিন্তু আমরা দেখেছি যে এখানে আপনার বিভিন্ন সড়কগুলোতে কিন্তু লোক সমাগম
কমতে শুরু করছে, ফাঁকা হয়ে আছে। তো এতই তীব্র সড়কের কিন্তু আপনার পিচ গলে গলে উঠে যাচ্ছে, এরকমটাই হচ্ছে। তো তীব্র এই গরমে কিন্তু মানুষের বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ যে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আপনার বিপর্যস্ত হয়ে পড়েছে এবং তারা কিন্তু রাস্তার পাশে এবং যেখানেই ছায়া পাচ্ছেন সেখানেই কিন্তু একটু বসে শরীরকে শান্ত করার চেষ্টা করছেন এবং ঠান্ডা করার চেষ্টা করছেন। পাশাপাশি সবগুলো জায়গাতে আমরা দেখেছি যে তীব্র গরমে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে আছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের প্রতিটি জায়গায় কিন্তু আপনি জানেন যে এখন কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু মানুষের সাধারণ নিম্ন আয়ের মানুষ কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না, তারা কিন্তু এই গরমের কারণে অতিষ্ঠই প্রায়। অরিন, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। 6 খাতে ইউরোপের 4 দেশে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য খুলছে নতুন দুয়ার। জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়ায় বাংলাদেশে দক্ষ কর্মী পাঠানোর রোডম্যাপের কাজ এরই মাঝে গুছিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যার বাস্তবায়ন শুরু হবে জুন থেকে। অভিবাসন বিশেষজ্ঞরা নতুন বাজার সম্প্রসারণকে ইতিবাচক বলছেন। কর্মীদেরকে ভাষা ও প্রশিক্ষণের উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। ইউরোপের নতুন শ্রমবাজার নিয়ে আজিজুর রহমান কিরণের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। 2022 সালের এপ্রিলে ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে বলা হয় 27 দেশের এ জোট দক্ষ কর্মী নেবে 7 দেশ থেকে। তালিকায় আছে বাংলাদেশও। এই প্রকল্পের কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে তৈরি করা ডাটাবেজের তথ্যের উপর ভিত্তি করে কর্মী নিতে 7 দেশকে চাহিদাপত্র দেবে ইউ সদর দপ্তর। এই কর্মসূচির আওতায় যারা কাজে যাবেন মেয়াদ শেষে দেশে ফেরার বাধ্যবাধকতার বিধান থাকবে। তথ্য প্রযুক্তি, কেয়ার গিভিং, নির্মাণ শিল্প, ট্যুরিজম, হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ শিল্প ও তৈরি পোশাক খাতের কর্মীরা পাবেন অগ্রাধিকার। বাংলাদেশ কিভাবে এই সম্ভাবনা কাজে লাগাতে পারে তা নিয়ে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তৈরি করা হয়েছে রোডম্যাপও। $3 মিলিয়ন অর্থ সহায়তায় ট্যালেন্ট হাট প্রকল্পের আওতায় আগ্রহীদের দেওয়া হবে ভাষা ও সংস্কৃতির প্রাথমিক ধারণা, জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জুনের মধ্যে আমরা এই রোডম্যাপটা আমরা ফাইনালাইজ করব এবং ইমপ্লিমেন্টেশনে যাব। অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো আছে তারাও কিন্তু আগ্রহী হবে। জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়াতে দক্ষ কর্মী পাঠানোর এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ অভিবাসন খাত সংশ্লিষ্ট এবং বিশেষজ্ঞদের। কেবলমাত্র 1 বা 2 আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক করে এই রোডম্যাপ কিন্তু করা যাবে না, এবং সম্পৃক্ত রাখতে হবে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং যে অন্যান্য এজেন্সিজ যেগুলো এই যারা এডুকেশন দেখেন, দক্ষতা সম্প্রশিক্ষিত যারা রয়েছেন, বিএমইটি, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন যারা এর সঙ্গে সম্পৃক্ত। কিছু রিসোর্স তারা কমিট করেছেন যারা ট্রেনিংয়ের জন্য তারা দেবেন, এবং এটাই খুব গুরুত্বপূর্ণ যে আমার এখান থেকে তুমি যদি শ্রমিক চাও তাহলে সেখানে তোমরা ইনভেস্ট করো, আমরা দুয়ে মিলে ঠিক করি তোমাদের কি চাহিদা, আমাদের কি চাহিদা। আমাদের যে পরিমাণ অ্যাসেট আছে মানব সম্পদের, আমরা যদি প্রপার ওয়ার্কার্স তৈরি করতে পারি, আপনার ডেস্টিনেশন কান্ট্রি খোঁজার দরকার নেই, দে উইল লুক ফর আস। এই জন্য আমি বলছি যে আমার মিশনের কাজ হলো সেটাকে প্রেজেন্ট করা, যে দিস ইজ দ্য পিপল উই হ্যাভ, সো তোমার কি লাগবে। বইসেলের মতো সরকারি সংগঠন নাকি বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো হবে তা নিয়ে সব মহলের পরামর্শ অনুযায়ী কার্যকর প্রক্রিয়া বেছে নেওয়ার আহ্বানও তাদের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। রাজস্ব কমেছে এনবিআর এর 10 পণ্য থেকে বছরে 1677 কোটি টাকা কম শুল্ক মিলেছে। অর্থনৈতিক নানা সংকটকে দুষছেন বিশ্লেষকরা। শুধু রাজধানীতেই ড্যান্ডিতে আসক্ত পথশিশুর সংখ্যা প্রায় ৭৫,০০০। মাদকাসক্ত পথশিশুদের মোট সংখ্যার ৬৮.৬% গাম জাতীয় মাদক গ্রহণ করছে। এ অবস্থাকে আগামী প্রজন্মের জন্য অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। আইন থাকলেও বাস্তবায়ন নেই জানিয়ে তারা বলেন প্রতিরোধে দিতে হবে বিশেষ গুরুত্ব। রিশাদ অর্ণবের রিপোর্ট। রাজধানী ঢাকায় প্রতিদিনই পথশিশুদের মধ্যে অদ্ভুত এক চিত্র দেখা যায়। পলিথিনের মধ্যে কি নিয়ে যেন নিঃশ্বাস নিচ্ছে অল্প বয়সীরা। প্রতিদিন বোতল টুকিয়ে যে টাকা হয় তা দিয়ে দলবদ্ধ হয়ে এ গাম দিয়ে নিঃশ্বাস নিচ্ছে তারা। 3 বছর ধরে ট্রেনিং এ যাচ্ছি কমলাপুরে, বহুত বছর, 8-9 বছরের উপরে। আমার দেখতে পারেন আমার আপন আম্মু আর কি থাইকেও নাই আমার আপন আম্মু। সাভারের নিজ বাড়ি থেকে পালিয়ে ঈদে ঢাকা আসে নিশাত নামের এক শিশু। পালিয়ে আসার কারণ হিসেবে বলছে সৎ মায়ের খারাপ ব্যবহার। নিশাতের মতন প্রতিদিন অনেক শিশুই ঘর ছেড়ে রাস্তায় আসে। তাদের অনেকে জড়িয়ে পড়ে নানা ধরনের মাদক ও অপরাধে। বিবিএস এর দেয়া হিসেব ভয়াবহ ও উদ্বেগের।
কিছু খাইনি, কালকে আর আজকে না খাইছিলাম, আর এই কদিন রুটি কলা খাইছি। ইউনিসেফের এক তথ্য বলছে বাংলাদেশে পথশিশুর সংখ্যা বর্তমানে প্রায় 34 লক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিসংখ্যান বলছে এদের মধ্যে 58% পথশিশুই বর্তমানে মাদকাগ্রস্ত। যাদেরকে ঘিরে গড়ে উঠবে দেশের ভবিষ্যৎ, তাদের নিয়ে কতটা ভাবছে কর্তৃপক্ষ? রাজধানীতে রাতেও দেখা যায় প্রায় একই চিত্র। আঠা জাতীয় এ নেশার নাম ড্যান্ডি। ক্ষুধা নিবারণের জন্যই মাদক গ্রহণ, এমন দাবি করে শিশুদের অনেকে। কি করুম, আপন মারা যাওয়ার পর আর ঘরে শান্তি থাকে না। আমরা তো রাস্তার টোকাই, আর এই আঙ্গ পাশে দাঁড়ানোর মতো তো কেউ নাই। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পথশিশুদের দিয়ে তুলনামূলক খুব সহজে মাদক বহন করানো সম্ভব। এজন্য তাদের মধ্যে মাদকাসক্তির প্রবণতাও বেশি। আমাদের এই পথশিশুদের যে পুনর্বাসন বলুন, তাদেরকে যোগ্য নাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে ধরনের উদ্যোগ অথবা কর্মসূচিগুলো রয়েছে, এগুলো একেবারেই নামকা ওয়াস্তে কর্মসূচি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান মাদকাসক্তির কারণে শিশুদের মানসিক ও মনোদৈহিক বিকাশ ব্যাহত হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত। এইসব শিশুর অধিকাংশই কিন্তু শীর্ণ থাকে, খর্বকায় থাকে এবং যে ওজন তাদের থাকা উচিত বয়স অনুপাতে সেটি থাকে না, খাওয়ার রুচিও কম থাকে। আইন থাকলেও বাস্তবায়নে কর্তৃপক্ষের উদাসীনতা স্পষ্ট বলে জানান এ আইনজীবী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে আইন আছে, আইনটা কাগজ কলমে না করে প্রচারণা এবং বিভিন্ন যে সংগঠন রয়েছে এগুলা প্রচারণা প্রতিরোধটা বেশি করলে আর এটা কম হবে। শাস্তির চেয়ে প্রতিরোধের বিষয়কেও গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। তুই ভালো না রে, তুই ভালো না, আশা দিয়া কেন রে তুই করলি চলো না। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তির 9 দিন পর সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে নোঙর করেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। ক্যাপ্টেন সহ 23 নাবিক নিয়ে সোমবার সন্ধ্যায় দুবাইয়ের তীরে দেখা পায় জাহাজটি। এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। অবশ্য ভিসা ও আইনি জটিলতার কারণে শিগগিরই ফেরা হচ্ছে না দেশে। আপাতত তারা জাহাজেই অবস্থান করবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে তীরের দেখা পেল সোমালিয়ায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। নানা চড়াই উতরাই পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাস্থ আল হামেরিয়া বন্দরের জেটিতে নোঙর করেছে স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে। ক্যাপ্টেন সহ 23 নাবিককে বরণ করে নিতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশি দূতাবাস ও KSRM গ্রুপের DMD শাহরিয়ার সহ 15 সদস্যের প্রতিনিধি দল। নাবিকরা পৌঁছানোর পর সেখানে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। জিম্মি দশার সেই ভয়ঙ্কর পরিস্থিতি তুলে ধরেন নাবিকরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন। সবাই সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে সোমবার সকালে চট্টগ্রাম থেকে মালিকপক্ষ দুবাই পৌঁছালে জাহাজটিকে আনুষ্ঠানিক বরণের কার্যক্রম শুরু হয়। বিকাল 4টায় সংবাদ সম্মেলনের পর স্থানীয় বাংলাদেশ মিশন কর্মকর্তা ও মালিকপক্ষের লোকজনের নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, তাদের এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে, এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজার নেওয়ার আমরা সেই প্রসিজারগুলো নেব। কারণ তারা কিন্তু সরাসরি কেউই এখানে এই বন্দরে অবতরণ করতে পারবেন না, যেটা আন্তর্জাতিক যে রীতিনীতি রয়েছে যে সমস্ত কমার্শিয়াল ভেসেল অপারেট করার জন্য। তারা কার্গোতে শিপেই থাকবেন, আর যারা যেতে চান তাদের জন্য আমরা ভিসার ব্যবস্থা করছি, তারা দেশে ফেরত যাবে। বাংলাদেশের মিশন কর্মকর্তারা জানান নাবিকরা সুস্থ রয়েছেন, তবে তাদের দেশে ফেরা নিয়ে রয়েছে আইনি ও ভিসা জটিলতা। প্রথম 2 জন নাবিক উড়োজাহাজে দেশে ফেরার কথা থাকলেও সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। ভিসা জটিলতা শেষ হওয়ার পরই জানা যাবে কবে নাগাদ 23 নাবিক দেশে ফিরতে পারবেন। সেই পর্যন্ত থাকবেন জাহাজেই। আমরা প্রত্যেকটি নাবিকের সাথে কথা বলেছি, তারা সুস্থ আছে, তাদের মনোবল যথেষ্ট চাঙ্গা আছে। 23 জনের কেউই বাংলাদেশে ফিরে যাচ্ছেন না, তারা সবাই এই জাহাজেই থাকছেন। গেল 12 মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে আসার পথে KSRM গ্রুপের বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়ে 31 দিন জিম্মি দশার পর গত 13 এপ্রিল মুক্তিপণের মাধ্যমে ছাড়া পান 23 নাবিক। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে।
গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ছাপ, গণকবরে 283 মরদেহ। বিমান থেকে ত্রাণ সরবরাহ চলছে, খান ইউনিসে ফিরছে মানুষ। অর্থনৈতিক মন্দার কারণে কমেছে আমদানি, ফলে রাজস্ব কমেছে এনবিআর-এর। দেশে ব্যবহৃত বহুল ব্যবহারযোগ্য চাল, পেট্রোলিয়াম অয়েল, বিভিন্ন ধরনের স্টিল সহ 10টি পণ্য থেকে এক বছরে 1,677 কোটি টাকা কম শুল্ক পেয়েছে এনবিআর, যার কারণ হিসেবে অর্থনৈতিক নানা সংকটকেই দুষছেন বিশ্লেষকরা। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে গেল কয়েক বছর ধরে সংকটে দেশের অর্থনীতি, বাগে আনা যাচ্ছে না আমদানি রপ্তানি বাণিজ্য, উচ্চ মূল্যস্ফীতি সহ নানা খাত, যার মোটা দাগে প্রভাব দেশের রাজস্ব খাতে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও এলসি জটিলতায় পণ্যের আমদানিতে পড়েছে বড় ভাটা, যার প্রভাব পড়েছে রাজস্ব আহরণেও। 10 পণ্যের মধ্যে চাল আমদানি আগের বছরের তুলনায় চলতি অর্থ বছরে 8 মাসে কমেছে 11,71,816 মেট্রিক টন, আর রাজস্ব আহরণ কমেছে 348 কোটি টাকা। একই চিত্র পেট্রোলিয়াম অয়েল, স্টিল পাইপ, স্টিল শিট, রেলওয়ে কোচ, স্টিল স্ট্রাকচার, আয়রন স্টিল, স্টিল ব্রিজ সেকশন, ন্যাপথা ও অ্যালুমিনিয়াম কেবলেও। এই সংস্কার পালনের দায়িত্ব রাষ্ট্রের, এনবিআর এর একার না। যে রাষ্ট্র আইএমএফ এর কাছ থেকে কঠিন শর্তগুলো দিয়ে মানবে বলে যে রাষ্ট্র, যে সিস্টেম এই আইএমএফ এর লোনটা নিয়েছে, দায়িত্বটা তাদের। 2022-23 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে 10 পণ্যের মোট আমদানি হয় 24,33,092 টন। এক বছরের ব্যবধানে বহুল ব্যবহৃত এই 10 পণ্যের আমদানি কমেছে অন্তত 16 লাখ টন, যেখানে আগের বছরের তুলনায় 1,677 কোটি টাকা কম শুল্ক পেয়েছে এনবিআর। ইয়ার টু ইয়ার কম্পেয়ার করি গত বছরের একই সময়ের এই কয় মাসে এবং এবছরের এই মাসে একই সময়ে যা রেভিনিউ আর্নড হচ্ছে সেটা কিন্তু মোটামুটি একটা অ্যাট স্পেসে আছে। এটা কমে যাচ্ছে কথাটা ঠিক হবে না। ট্যাক্স জিডিপি রেশিও অন্তত স্থির থাকার কথা। এটা আমরা তো দেখেছি, মানে যেই রেটে জিডিপি বাড়ছে সেই রেটে যদি রেভিনিউ কালেকশন বাড়ে রেশিও পরিবর্তন হবে না। এটা আমরা তো আবার নেমে যাওয়ার দেখেছি, যে মানে যেই রেটে জিডিপি বাড়ছে সেই রেটে রেভিনিউ গ্রোথ হচ্ছে না। রাজস্ব ঘাটতি মোকাবেলায় সরকারকে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই যে সমস্ত জায়গা থেকে শুল্ক আসছে, বা বিশেষ করে আমদানি শুল্ক এবং অন্যান্য যে পরোক্ষ করগুলো আছে, তো সেইখানকার উপর যে নির্ভরশীলতা সেটা কমিয়ে আমরা কিন্তু এই যে ডিরেক্ট ট্যাক্স যেটা আছে, তো সেটা যদি বাড়াতে পারি তাহলে সেক্ষেত্রে সরকারের আসলে রাজস্ব হয় সামনের দিকে আরো বাড়বে। সুতরাং আমাদের একটা ট্রান্সফরমেশন দরকার। প্রয়োজন এবং সক্ষমতা দুটোর ভিতরে একটা সমন্বয় করতে হবে। যে কাজ আমি করতে পারবো, যে ঋণ নিয়ে আমি শোধ করতে পারবো বা শোধ করার সুযোগ আমার আছে বা থাকবে, সেই কাজ হাতে নেওয়া উচিত। এছাড়া ঢালাওভাবে কর ছাড় দেওয়ার প্রবণতা থেকে বের হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়া পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তিনি এনআরবি ব্যাংকের এমডি হিসেবে যোগ দেবেন। গেল মাসে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হয় সংকটে থাকা পদ্মা ব্যাংক। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জানান, একীভূতকরণের নীতিমালা অনুযায়ী নিজ থেকে পদত্যাগ করেছেন তিনি। পলিসির মধ্যে এটা লেখা আছে যে এমডি থেকে অধস্তন 2 স্তর, এডিশনাল এবং ডিএমডি, এই তিন স্তরের লোকেরা যে ব্যাংক দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সাথে মার্জ করবে, ওই দুর্বল ব্যাংকের এই 3 স্তরের লোকেরা রিজাইন করে চলে যাবে, ওনারা থাকবেন না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনিস ছেড়ে যাবার পর বেরিয়ে আসছে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা। শুধু নাসের হাসপাতালের গণকবরে মিলেছে 283টি মরদেহ। এদিকে স্বাধীন তদন্ত রিপোর্টে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সহায়তা সংস্থা UNRW এর সঙ্গে হামাসের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি, যাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এই অবস্থায় দাতাদেরকে UNRW কে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। বিস্তারিত মুশরিফা নুজহাতের রিপোর্টে।
গাজার নাসের হাসপাতাল যেন পরিণত হয়েছে বিশাল এক গণকবরে। ফিলিস্তিনের উদ্ধারকারী সংস্থা হাসপাতাল চত্বর থেকে উদ্ধার করেছে প্রায় ৩০০ মরদেহ। সংস্থাটি আশঙ্কা জানিয়ে বলছে আরও মরদেহের সন্ধান মিলতে পারে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট। সংস্থাটির তথ্যমতে মার্চে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের আরেকটি হাসপাতাল আল আমালেও হামলা চালায়। এদিকে রোববার আকাশপথে বিমান থেকে ত্রাণ ফেলা হয় গাজাবাসীর জন্য। যুক্তরাজ্য, মিশর এবং জার্মানি থেকে ত্রাণ সহায়তা পাঠানো হয় এই উপত্যকাটির বাসিন্দাদের জন্য। ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এই হামলার সঙ্গে জাতিসংঘের শরণার্থী এবং ত্রাণ কার্যক্রম বিষয়ক সংস্থা UNRWA এর সম্পৃক্ততার অভিযোগ তোলে ইসরায়েল, যা অস্বীকার করেছে সংস্থাটি। এরপর এই বিষয়ে সাবেক ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের অভিযোগের কোনো সত্যতা মেলেনি। এদিকে এই প্রতিবেদনের পর গাজায় UNRWA কে তাদের কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুদ্ধবিরতিতে হামাসের এখন আর কোনো আগ্রহ নেই। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর নেতজা ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে মানবতা লঙ্ঘনের অভিযোগকে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।